সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে যখন দুটি পরমাণু উভয়েরই একটি করে অযুগ্ম ইলেকট্রন থাকে এবং তারা কাছাকাছি এসে সেই ইলেকট্রন দুটি শেয়ারের মাধ্যমে একটি যুগ্ম ইলেকট্রন জোড় তৈরি করে এবং তার ফলে একটি সমযোজী বন্ধন গঠিত হয়। যেমন আমরা একটি যদি সাধারণ বিক্রিয়া দেখে এরকম, আমরা একটি পরমাণু নিলাম এ যার একটি অযুগ্ম ইলেকট্রন আছে এবং আরেকটি পরমাণু নিলাম বি যার একটি অযুগ্ম ইলেকট্রন আছে। এরা যখন পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করবে তখন তাদের মধ্যবর্তী যৌগটি হবে এরকম, যেখানে এর ইলেকট্রনটি এবং বি এর ইলেকট্রনটি উভয়ের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনটি গঠিত হলো। কিন্তু যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে এ এবং বি দুটি পরমাণু কাছাকাছি আসলো যেখানে এর কোনো ইলেকট্রন নাই বা এর একটি ফাঁকা অরবিটাল আছে যেখানে কোনো ইলেকট্রন নাই এবং বি এর দুটি ইলেকট্রন আছে, তাহলে উভয় পরমাণু থেকে একটি করে ইলেকট্রন না নিয়েও কেবলমাত্র একটি পরমাণু দুটি ইলেকট্রন অপর পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে এই বন্ধনটি গঠিত হতে পারে। এবং এভাবে এই দুটি ইলেকট্রন যদিও একটি পরমাণুর কাছ থেকে আসে, সেটি উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হতে পারে এবং এই বন্ধনটিকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। কিংবা অনেক সময় শুধুমাত্র সন্নিবেশ বন্ধনও বলা যেতে পারে। সন্নিবেশ বন্ধন ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। বন্ধনটিও অনেকটা সমযোজী বন্ধনের মতোই, তবে পার্থক্য হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বন্ধনকৃত ইলেকট্রন যুগলের একটি করে ইলেকট্রন উভয় পরমাণুর কাছ থেকে আসে, কিন্তু এই ক্ষেত্রে দুটি ইলেকট্রনই বন্ধনকৃত দুটি ইলেকট্রনই একটি মাত্র পরমাণুর কাছ থেকে আসে এবং উভয় পরমাণু সেটি শেয়ার করে। এবং আমরা সাধারণত সমযোজী বন্ধনকে একটি হাইফেনের মাধ্যমে দেখাই, কিন্তু যখন একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয় তখন আমরা একটি তীর চিহ্ন দিয়ে দেখাই এবং এই তীর চিহ্নটি নির্দেশ করে কার কাছ থেকে ইলেকট্রন জোড়া কার কাছে যাচ্ছে। অর্থাৎ যদি এ দুটি ইলেকট্রন বি এর সাথে শেয়ার করে এবং বি এর কোনো ইলেকট্রন না থাকে এবং তাদের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠিত হয়, তাহলে আমরা এ থেকে বি এর দিকে একটি তীর চিহ্ন দেখাবো, যেখানে এ হচ্ছে দাতা এবং বি হচ্ছে গ্রহীতা। একে দাতা বলা হয় এবং বি কে গ্রহীতা বলা হয় এবং একে এর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে লিগ্যান্ড। এবং এই লিগ্যান্ড শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক রসায়নের একটি বিরাট অংশ বা বিক্রিয়ার একটি বিরাট অংশ এই লিগ্যান্ডের মাধ্যমে গঠিত হয়ে থাকে। সেই সম্বন্ধে আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। তবে এটা এখানে বলা যেতে পারে যে সন্নিবেশ সমযোজী যৌগ সমযোজী যৌগসমূহের মতোই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রকৃতিতে একটি বিরাট অংশ, প্রকৃতিতে যেসব যৌগগুলো পাওয়া যায় তাদের একটি বিরাট অংশই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এখন আমরা সেই ধরনের সন্নিবেশ সমযোজী বন্ধন বিশিষ্ট বেশ কিছু যৌগ এবং যৌগমূলক এগুলো আলোচনা করতে পারি। যেমন প্রথমে আমরা যদি উদাহরণ হিসেবে বলি অ্যামোনিয়াম অণু বা অ্যামোনিয়াম মূলক NH4+। অ্যামোনিয়াম মূলক গঠিত হয় সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। অ্যামোনিয়াম মূলকটি গঠিত হয় অ্যামোনিয়ার সাথে একটি হাইড্রোজেন আয়নের বিক্রিয়ায়। আমরা অ্যামোনিয়া কিভাবে গঠিত হয় সেটি জানি। অ্যামোনিয়া গঠিত হয় একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেনের সন্নিবেশ বন্ধনের সমযোজী বন্ধনের মাধ্যমে। আমরা জানি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটি অযুগ্ম ইলেকট্রন থাকে এবং এই তিনটি অযুগ্ম ইলেকট্রন তিনটি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তিনটি সমযোজী বন্ধন গঠিত হয়। এবং আমরা সেই সাথে আরও জানি নাইট্রোজেনের একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে। এর আগে আমরা আলোচনা করেছি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কি। যদি কোনো পরমাণুর একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকে এবং তারা কোনো বন্ধনে আবদ্ধ থাকে না, সেগুলি হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। নাইট্রোজেনের একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেন আয়নটি তার ইলেকট্রন হারানো অবস্থায় আছে এবং সেই কারণে সে ধনাত্মক আধানে ধনাত্মক চার্জযুক্ত অবস্থায় আছে। ফলে হাইড্রোজেনের দুটি ইলেকট্রন ঘাটতি আছে তার শেষ কক্ষপথে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জিত হওয়ার জন্য। ফলে নাইট্রোজেন যখন একটি হাইড্রোজেন আয়নের কাছাকাছি আসবে তখন তার ইলেকট্রনগুলো
সে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে এবং একটি সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে গঠিত হবে। আমরা এটিকে এভাবে দেখাতে পারি। এই দুটি ইলেকট্রনই নাইট্রোজেনের কাছ থেকে আসলো, আর বাকি তিনটি বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা যদি এই পরমাণুটিকে হাইফেনের মাধ্যমে দেখাই, তাহলে এভাবে দেখাতে পারি। তিনটে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন সমযোজী বন্ধন গঠন করবে এবং একটি হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এই হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস, তাহলে সার্বিকভাবে এই মূলকটি ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে এবং এভাবে অ্যামোনিয়া অণুটি গঠিত হবে। তারপরে আমরা যদি নাইট্রোমিথেন চিন্তা করি, নাইট্রোমিথেনের সংকেত হচ্ছে CH3NO2। এটি কিভাবে গঠন হয় আমরা দেখতে পারি। এখানে আমরা জানি যে একটি কার্বন চারটি সমযোজী একক বন্ধন গঠন করে থাকে। এই ক্ষেত্রে কার্বন পরমাণুটি তিনটি হাইড্রোজেনের সাথে তিনটি একক বন্ধন গঠন করবে এবং নাইট্রোজেনের সাথে আরেকটি একক বন্ধন গঠন করবে। এবং আমরা জানি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে মোট তিনটি অযুগ্ম ইলেকট্রন থাকে। একটি অযুগ্ম ইলেকট্রন দ্বারা সে কার্বনের সাথে যুক্ত হচ্ছে, বাকি দুটি অযুগ্ম ইলেকট্রন দ্বারা সে একটি অক্সিজেনের সাথে একটি দ্বিবন্ধন তৈরি করবে। এখন নাইট্রোজেনের এখানে আরেকটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থেকে যাবে। আমরা জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম অনেকটা। এবং এই যৌগে নাইট্রোজেনের একটি অযুগ্ম ইলেকট্রন একটি কার্বনের সাথে, বাকি দুটি অযুগ্ম ইলেকট্রন একটি অক্সিজেনের সাথে যুক্ত থাকবে এবং নাইট্রোজেনের এই অযুগ্ম ইলেকট্রনটি এখানে থাকবে। এই অযুগ্ম ইলেকট্রনটি সে আরেকটি অক্সিজেনের সাথে শেয়ারের মাধ্যমে এখানে একটি সন্নিবেশ বন্ধন গঠন করবে, ফলে এই নাইট্রোমিথেন যৌগটি উৎপন্ন হবে। এবং কিভাবে নাইট্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন কিভাবে অক্সিজেনও শেয়ার করছে সেটা আমরা বুঝতে পারি অক্সিজেনের স্ট্রাকচার থেকে। আমরা জানি যে অক্সিজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 6টি বা 3 জোড়া, কাজেই তার একটি ফাঁকা অরবিটাল থাকে। যে ফাঁকা অরবিটালে সে নাইট্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল গ্রহণের মাধ্যমে একটি সন্নিবেশ বন্ধন এখানে গঠন করতে পারে এবং এর মাধ্যমে এই অণুটি গঠিত হয়। এরপরে আমরা যদি চিন্তা করি সালফারের বিভিন্ন অক্সাইডের ক্ষেত্রে, আমরা জানি যে সালফার এবং অক্সিজেন উভয়ের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6। তাহলে সালফারের ইলেকট্রনগুলোকে আমি এভাবে দেখাতে পারি এবং অক্সিজেনের ইলেকট্রনগুলোকে আমি এভাবে দেখাতে পারি। তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে যেহেতু তাদের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রনের অভাব আছে, তাই তারা দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি দ্বিবন্ধনের মাধ্যমে SO একটি অণু তৈরি করবে, সমযোজী যৌগ তৈরি করবে এবং এতে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো থাকবে এরকম। এবং অক্সিজেনের, কিন্তু আমরা সালফারের অক্সাইড হিসেবে সাধারণত পাই সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড। এই ক্ষেত্রে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সালফার আরও অন্য অক্সিজেনগুলোর সাথে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে সে আরও অক্সিজেনের সাথে যুক্ত থাকতে পারে। এখন আমরা যদি এই দিকটিকে দেখি, আমরা এই সালফার এবং অক্সিজেনের মধ্যে যখন একটি সমযোজী দ্বিবন্ধন পাই, তখন সালফারের আরও দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়াতে সে যদি আরও একটি অক্সিজেন পরমাণুকে গ্রহণ করে, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর সাথে যদি সে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় শেয়ার করে, তাহলে একটি সালফার ডাই অক্সাইড গঠিত হতে পারে এবং সেই ক্ষেত্রে তার আরও একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাবে। এই আরেকটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সে আরও একটি অক্সিজেনের সাথে শেয়ারের মাধ্যমে সে আরেকটি অক্সিজেনকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে। ফলে এভাবে আমরা সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড পেয়ে থাকি। এবং একইভাবে সালফেট আয়নও তৈরি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফেট আয়নের অতিরিক্ত দুটি ইলেকট্রন আছে। সালফার যখন একটি ধনাত্মক আধানের সংস্পর্শে আসে
বা একটি ধাতুর সংস্পর্শে আসে তখন তার কাছ থেকে সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে। এই এক জোড়া ইলেকট্রন তার এখানে সে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হিসেবে থেকে যায় এবং এর সার্বিকভাবে চার্জ হয়। দেখি যেহেতু এখানে সালফারের অতিরিক্ত দুটি ইলেকট্রন আছে তাহলে তার সার্বিকভাবে চার্জ হচ্ছে 2-। এই দুটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রনকে সে আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে SO4 2- মূলকটি তৈরি করতে পারে। এরপরে আমরা যদি আরেকটি অণু দেখি, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা অ্যালুমিনিয়ামের সংকেত এভাবে জানি, একটি অ্যালুমিনিয়াম এবং তার সাথে 3টি ক্লোরিন যুক্ত থাকে, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতপক্ষে এভাবে থাকে না, বরঞ্চ অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা পাই ডাইমার হিসেবে, অর্থাৎ দ্বি অণু হিসেবে। কিছু কিছু ক্ষেত্রে দুটি অণু একসাথে যুক্ত থাকার মাধ্যমে প্রকৃতিতে বিদ্যমান থাকে, সেগুলোকে আমরা ডাইমার বলি। ডাইমার, মার হচ্ছে অণু, ডাই হচ্ছে 2, সেই কারণে আমরা এদেরকে দ্বি-অণু বলতে পারি। আর যদি অণুগুলো এককভাবে অবস্থান করে সেগুলোকে আমরা মনোমার বলি, মনোমার। যাই হোক, আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এমন সংকেত দেখে যদিও অভ্যস্ত, কিন্তু প্রকৃতিতে দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রে যুক্ত থাকার মাধ্যমে Al2Cl6 গঠন করে প্রকৃতিতে অবস্থান করে এবং এই গঠনটি গঠিত হয় সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। কিভাবে সেটা আমরা দেখতে পারি। আমরা যদি একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু নেই, এখানে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টি ক্লোরিনের সাথে 3টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে AlCl3 গঠন করে। এখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি যখন আরেকটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে আসবে, তখন এটা আরেকটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন এই ক্লোরিনে আমরা বেশ কিছু লোন পেয়ার ইলেকট্রন পাই। আমরা জানি যে ক্লোরিনের শেষ কক্ষপথে মোট 7টি ইলেকট্রন থাকে। এখন অ্যালুমিনিয়ামের সাথে একটি জোড়াবদ্ধ হওয়ার মাধ্যমে তার এখানে আরো 2টি ইলেকট্রন আসে, কিন্তু তার ইতিমধ্যে আরো 3টি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন ইতিমধ্যে বিদ্যমান আছে। তাই ক্লোরিন অ্যালুমিনিয়ামের সাথে তার একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন শেয়ার করে এবং এখানে একটি সন্নিবেশ বন্ধন তৈরি হয়। এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের সাথে একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি সন্নিবেশ বন্ধন গঠন করবে, ফলে সার্বিকভাবে এই স্ট্রাকচারটি দ্বারা এইভাবে একটি দ্বি অণু হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিদ্যমান থাকবে। তারপরে আমরা আরো কিছু আরেকটু জটিল ধরনের অণু দেখতে পারি। এগুলোকে জটিল অণুই বলা হয়, জটিল যৌগ বলা হয়। আমরা বিভিন্ন ধাতুর সাথে বিভিন্ন রকমের লিগ্যান্ডের সংযুক্তি দেখতে পাই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, এবং এভাবে অনেক জটিল জটিল যৌগ তৈরি হতে পারে এবং এদেরকে নামই দেওয়া হয় জটিল যৌগ হিসেবে। যেমন আমরা যদি কপারের কথা চিন্তা করি, কপারের আমরা জানি যে এই ডি অরবিটাল জাতীয় মৌলগুলোতে তাদের অনেকগুলোর ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল থাকে এবং এই ফাঁকা ডি অরবিটালগুলোতে তারা খুব সহজেই একজোড়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। কপার সেই কারণে 4টি অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি যে নাইট্রোজেনের একটি অযুগ্ম নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, ফলে একটি কপারে 4টি অ্যামোনিয়া 4টি সন্নিবেশ বন্ধন গঠন করে। এবং এই পদ্ধতিতে কপার 2+ আয়নের সাথে এভাবে 4টি সমযোজী বন্ধন গঠিত হয় এবং এই পদ্ধতিতে একটি টেট্রাঅ্যামিন কিউপ্রিক আয়ন তৈরি হয়। আমরা এই চার্জটিকে একেবারে বাইরে দেখাতে পারি সার্বিকভাবে। একইভাবে সিলভার আয়ন, সিলভার প্লাস আয়নটিও অ্যামোনিয়ার সাথে 2টি সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এবং ডাইঅ্যামিন সিলভার আয়ন গঠন করতে পারে এবং এইভাবে বিভিন্ন ধরনের জটিল যৌগ তৈরি হতে পারে। তারপরে এগুলোর বাইরে আমরা বিভিন্ন ধরনের অর্গানোমেটালিক পদার্থ, অর্থাৎ একটি জৈব অংশ থাকবে এবং তার সাথে একটি ধাতব অংশ থাকবে।
জৈব অংশ এবং ধাতব অংশ এভাবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে বেশ জটিল কিছু যৌগ তৈরি করতে পারে। এবং বর্তমান রসায়নের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে এ ধরনের নানাবিধ সন্নিবেশ সমযোজী যৌগগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।